এবং এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু মানে ভবিষ্যৎ বিরাটকে গ্রেট টেস্ট ব্যাটসম্যান হিসেবে মনে রাখবে কিনা সেই প্রশ্নটা কিন্তু উঠবে, বা উঠতে অবশ্যই শুরু রয়েছে, কারণ করেছে হয়তো। নমস্কার উইলার উইলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে যথারীতি রয়েছেন সাগর নীল বসুরায়। সাগর, তোমাকে আবার স্বাগত উইলার উইলে। টেস্ট ক্রিকেটে আমার অনেক তোমার কাছে ধন্যবাদ। আজকে এবারের যে বিষয় আড্ডা সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে রিসেন্ট পাস্টে ভারতের ব্যাটিং দেখে তোমার কি মনে হচ্ছে? একটু ভয় করছে, একটু টেনশন হচ্ছে। আচ্ছা, কেন? 2018-19 অস্ট্রেলিয়া সফরের পরে একটা অস্বাভাবিক হাইপও হয়েছিল, প্লাস আমাদের একটা কনফিডেন্স লেভেল বেড়ে গেছিল যে ওইখানে গিয়ে বাঘের মতো ব্যাট করে সিরিজ জেতা, এবং প্রথমবার। সেকেন্ড বার আরো বেশি এক্সাইটিং আমি মনে করি। সেকেন্ড জয়টা মানে 2020-21 জয়টা অনেক বেশি 20-21 গুরুত্বপূর্ণ, কারণ আমাদের টিম বলেই কিছু ছিল না সেবার। আর প্রায় মানে সমস্ত সিনিয়ররা এটা চোটাঘাত বা কোভিড বা ব্যক্তিগত কারণে বাইরে। সেখানে রাহানের এবং পূজারা এই দুজনই সিনিয়র, আর তো তেমন কেউ নেই। বোলিং এর অবস্থা পরের পর চোট। নবদীপ সাহানি ওখানে থেকে ইনজিওর্ড হলেন, মোহাম্মদ শামির হাতে চোট লাগলো, ফিরে এলেন। সেখানে অশ্বিনও থার্ড টেস্টের পরে খেলতে পারেননি। সেখানে যে ব্যাটিংটা করেছিল ইন্ডিয়ান টিম, আজকে সত্যি কথা বলছি, গত কয়েকটা টেস্টে তুমি যদি ফলাফল দেখো বা এবছরে খেলা টেস্টের, তাতে ভারতের পক্ষে টেস্ট লাইন ব্যাটিং আপের কিন্তু বেশ কয়েকজন সদস্য, আহ দেখো এটা খুব বললে বিতর্ক হবে, কিন্তু আমার যেন মনে হচ্ছে না কোথাও না কোথাও তাদের ফোকাস নড়ে গেছে। আমি নাম করেই বলছি, এক্স্যাক্টলি। প্রথম তালিকায় প্রথম নাম বিরাট কোহলি। বিরাটের থেকে যে বিরাটচ্যুতি চিত যে একটা পারফরমেন্স আমরা আশা করি, এবং বিরাট সেই আশাটা আমাদের পূরণ করেছেন বছরের পর বছর ধরে। এমন না যে করতে পারেননি, গ্রেমিক হয়ে গেছেন, তা তো মোটেও না। বিরাটকে এখনো অব্দি এত কিছুর পরও বিরাটকে টেস্টের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয়, ব্যাটার ধরা হয়। সেখানে আজকে বড় বড় স্কোর দুটো বাদ দিয়ে, দু তিনটে বড় স্কোর বাদ দিয়ে বিরাটের অ্যাভারেজ কোথায় এসে নামছে পরের পর। মানে খাটো লেন্থের বল বিরাট মিস করছেন, কোথাও না কোথাও চতুর্থ স্টাম্প সপ্তম স্টাম্প অব্দি বল তাড়া করছেন দেশের মাটিতে, সব থেকে বড় কথা। এবং বিরাটের স্পিনের টার্নের গতিপথ বলো বা স্পিনটা বুঝতে কি সমস্যা হচ্ছে কোথাও। বিরাট সরি, বিরাট রিভিউ নিচ্ছেন না, এবং রিভিউতে পরিষ্কার দেখা যাচ্ছে সেটা ইনসাইডের ছিল। বিরাট বুঝতে পারলো না, মানে এটা এটা সত্যি মানে আশ্চর্য আনবিলিভেবল, লেগেছে। আনবিলিভেবল বিরাটের মতো প্লেয়ারের থেকে, যেখানে মানে এটা আনবিলিভেবল লেগেছে আমার। একদম। আর তুমি এবার 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 অনেকে বলবে যে তাও তো বিরাট রান করছে রোহিত। আমি বলবো রোহিত কিন্তু সেই তুলনায় বিরাটের থেকে ধারাবাহিক। যে কটা স্কোর না না না, করেছেন দেখো সে দেখো, কটা। রোহিতকে নিয়ে আমি একটুখানি বলি। রোহিতকে নিয়ে আমি হুম যেটা দেখছিলাম আজকে বা গতকালকে, আমি একটা রোহিতের স্ট্যাট দেখছিলাম। হুম রোহিত এই বছর 2024-এ 7টা টেস্ট খেলেছে, হুম রান দুটো সেঞ্চুরি করেছে, রান করেছে 466। হুম 7টা টেস্টে 13টা ইনিংস। হুম এবার এইটাকে তুমি যদি এটা একটু ডেপথে যাও, তোমার মনে হবে ওভারঅল ঠিক আছে, 7টা টেস্টে দুটো সেঞ্চুরি বেশ ভালো, মানে খুব ভালো না হলেও ভালো, যথেষ্ট। এবার তুমি যদি একটু অন্যরকম ভাবে দেখো বিষয়টা, 13টা ইনিংসে দুটো সেঞ্চুরি। এবার আমি ধরে নিচ্ছি সেঞ্চুরি মানে মিনিমাম 100 রান, তাহলে 200 রান মাইনাস হয়ে গেলে বাকি 11টা ইনিংসে 266 রান ইন্ডিয়ান ওপেনারের এবং সেকেন্ড বেস্ট ব্যাটসম্যান টেস্ট টিমের। হ্যাঁ ধারাবাহিকতা এটাও বলে কিচ্ছু নেই, দুটো সেঞ্চুরি এসছে, খুব ভালো কথা, দুটো সেঞ্চুরি ঠিক আছে। তার বাইরে কি 11 কনসার্নের ইনিংসে জায়গা। 266 রান, ভাবতে পারছো? এটা কনসার্নের জায়গা, জায়গা হয়ে দাঁড়াচ্ছে না। মানে আমার যেন কোথাও মনে হয়, এটা আমার একদম ব্যক্তিগত মত, বিরাটের অফ ফর্ম নিয়ে গত 5 বছরে টেস্টে বিরাটের অফ ফর্ম নিয়ে আমরা তো প্রচুর আলোচনা করি। কোথাও টিমের কয়েকজন সদস্যের বোধহয় বিরাটের প্রতি থ্যাঙ্কফুল থাকা উচিত যে হ্যাঁ যে বিরাটকে নিয়ে আলোচনার মানে জন্য তাদের অফ তাদের ফর্ম ব্যর্থতা, নিয়ে আলোচনাটা হচ্ছে না। মানে বিরাটের ব্যর্থতা তাদের ব্যর্থতাকে আড়াল করে দিচ্ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি গিলকে নিয়েও খুব হতাশ। গিলের মতো কোয়ালিটির ব্যাটারের থেকে এই ধরনের পারফরমেন্স খুব একটা আশা করা যায় না। লাস্ট টেস্টে সেঞ্চুরি করেছেন, খুব ভালো কথা, কিন্তু তার আগের কতগুলো টেস্টে আউট হওয়ার ভঙ্গিটা খুব খারাপ ছিল। দেখো গিলকে অবভিয়াসলি, হ্যাঁ, যশস্বী জয়সওয়ালকে আমি এক্ষুনি ধরছি না, কিন্তু গিলকে ধরা হচ্ছে নেক্সট জেনারেশনের ব্যাটিং ফেস ইন্ডিয়া। এক্স্যাক্টলি, মানে বিরাটের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল। এবার তার যদি তুমি স্ট্যাটে দেখো, টেস্টে গত মানে 26টা টেস্ট খেলার পরে অ্যাভারেজ 35। 3 নম্বরে যে ইন্ডিয়ার ব্যাট, তার যদি 26টা টেস্টে পরে অ্যাভারেজ 35 হয়, আমি জানি না মানে অপশন নেই বলে কি ঠিক। অবশ্যই
এবছর ভালো খেলেছে, 2টো সেঞ্চুরি এখনো করেছে, কিন্তু ওভারঅল পারফরমেন্স কি, ওভারঅল যদি তুমি পারফরমেন্স দেখো, আমার আমার কিন্তু খুব মানে ভালো লাগছে না, মানে ব্যাটিং ভালো লাগছে পারফরমেন্স। না, সেই জন্যই তো তোমার প্রথম প্রশ্নের উত্তরই বললাম যে আমার ভয় করছে ইন্ডিয়ান ব্যাটিং কে দেখে কিছুটা। আবার সেই গুড়গুড় মানে পেটের মধ্যে গুড়গুড় ভাব হতো না ডাউন আন্ডারে যাওয়ার আগেই, সেই কত বছর আগে মানে সৌরভের টিমটা প্রথম গিয়ে একটু আমাদের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করালো যে না উই ক্যান ফাইট ব্যাক। ইয়েস। নাহলে 99, 99, 92, 92-তে তুমি আমি দুজনেই খুব ইয়াং, অতটা মনে রাখা, আর তখন কেবল টিভিও ছিল না, তো খবরের কাগজ ভরসা ছিল, যদিও খবরের কাগজে তো সেরকম কিছু পেতাম না। তো অস্ট্রেলিয়া সিরিজ বা সাউথ আফ্রিকা সিরিজ বা ইংল্যান্ড সিরিজ, সেনা কান্ট্রিগুলোতে আমাদের ওপেনারদের বা উপমহাদেশীয় একটা ঐতিহ্যই আছে যে তারা ওপেনাররা কিছুই করতে পারবে না, মিডল অর্ডার মোটামুটি রান পাবে কি পাবে না, আলটিমেট বোলাররা কিছু উইকেট তুলবে ঠিকই, কিন্তু দিনের শেষে সিরিজ হেরে, ম্যাচ হেরে বিধ্বস্ত অবস্থায় ভিজিটাররা দেশে ফিরে আসবে। তো সেই ধারণাটায় প্রথম একটা ধাক্কা লাগে সৌরভের টিম। সচিনের টিমও যেটা পারেনি, আজহারের টিমও যেটা পারেনি, সেটা সৌরভের টিমই করে, এবং পরবর্তীকালে ধোনির টিম গিয়ে আবার আগের জায়গায় চলে যায়। অনেক এক্সপেকটেশন নিয়ে শুরু হয়েছিল ঠিকই, কিন্তু সিরিজ আমরা জিততে পারিনি, হোয়াইট ওয়াশ হয়ে ফিরে আসে, রাদার ব্রাউন ওয়াশ হয়ে। তারপরে ইয়েস। বিরাটের টিম গিয়ে আবার লড়াই করে, আবার লড়াই করে, আবার লড়াই করে, আহ, এবং লাস্ট দুটো সিরিজ আমরা জিতেওছি সেখানে। এবার কি আবার কোথাও না কোথাও মনে হচ্ছে আবার সেই পূজারা রাহানে সরে যাওয়ার পরে যতই বলা হোক না কেন তাদের রিপ্লেসমেন্ট ইন্ডিয়ান বোর্ড কিন্তু দিতে পারেনি। সেই নাকে মুখে খেয়ে এবার ওই বোলারদের, বিভৎস বোলারদের আক্রমণটা কে সামলাবে, আই এম ভেরি ডাউটফুল। ঠিক। হুম। বলো। তো হ্যাঁ, এইটা হচ্ছে অবশ্যই। এবং ব্যাপার। সেখানে তুমি হুম। যদি গত বছর দেখো, গতবারে বর্ডার গাভাস্কার ট্রফি দেখো, সেখানে যেভাবে পূজারা খেলেছে ব্রিসবেনে গায়ে মাথায় খেয়ে, সিডনিতে হনুমা বিহারি হনুমা বিহারি, ইনিংসটা তোমার নিশ্চয়ই এক্স্যাক্টলি। মনে আছে, একদম। অশ্বিনের সাথে। অশ্বিনের সাথে। এক্স্যাক্টলি। তো ওই জিনিসটা কিন্তু মানে জানি না হবে কিনা, বাট ভারতীয় টেস্ট অন্তত ভারতের রয়েছে। একটা প্রশ্ন আমাকে খুব তাড়া করছে যে বিরাট যে ভঙ্গিতে আউট হচ্ছেন, এরকম ভঙ্গিতে আউট, মানে দেখো রোহিতের রেকর্ডও তুমি যা দেখালে সেটা তো সত্যি কথাই যে রোহিতের রেকর্ডও খুব ভালো কিছু দেখাচ্ছে না। যেমন বিরাটের রেকর্ডে এই বছর খুব ভালো দেখাচ্ছে না, বিরাট তো আবার টেস্টও খেলেননি, সেটা নিয়ে একটু আজ অব্দি সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে যে একটা এত বড় বিগ সিরিজ তিনি মিস করেন কি করে, মানে টিমের সব থেকে অবশ্যই। নির্ভরযোগ্য প্লেয়ার হয়। তো যাই হোক, সেটা ছেড়ে দিয়ে আমি যদি বলি, তাতে কিন্তু আমার মনে হচ্ছে না যে রোহিত যেমন কি প্রথম দিকে পা নাড়ান না, এবং প্রথম দিকে না পা মানে পাটা না নাড়ানোর জন্য তিনি কিন্তু বহুবার খোঁচা দেন। তা সেটা আমি বলবো না সেটা জিনিসটা ঠিক, তবে ব্যাপারটা দেখে আমরা অভ্যস্ত। কিন্তু বিরাট দেশের মাটিতে সেভেন স্টাম্পের বল তাড়া করে আউট হচ্ছেন, স্পিনারের মানে ড্রিফটটা বুঝতে পারছেন না, লাইনও মিস করছেন, এটা কেমন একদম। অবাক লাগছে, অবাক লাগছে। না, এবার এবার তুমি আমি মানে বিরাট কোথায় নামিয়েছেন নিজের কেরিয়ারটাকে, যেখানে অ্যাভারেজ ছিল 55-56, সেটা ছিল 48-এ। 48-এ এক্স্যাক্টলি। অভাবনীয়। এবং এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু মানে ভবিষ্যৎ বিরাটকে গ্রেট টেস্ট ব্যাটসম্যান হিসেবে মনে রাখবে কিনা সেই প্রশ্নটা কিন্তু উঠবে, বা উঠতে অবশ্যই শুরু রয়ে যায়, কারণ করেছে হয়তো। কারণ এখনো অব্দি ফ্যাব ফোর এর মধ্যে বিরাটের ফিটনেস লেভেল সব থেকে বেশি, তো আশা করাই যায় এখনো 2 বছর থেকে 3 বছর বিরাট টেস্টে খেলবেন। অবশ্যই। এবং আমি এবং তোমাকে আমি এবং তোমাকে আরেকটা স্ট্যাট দিই, খুব ইন্টারেস্টিং একটা স্ট্যাট। ভারতের হয়ে যারা 100 বা তার বেশি টেস্ট খেলেছেন, যে সমস্ত ব্যাটসম্যানরা, তাদের একটা স্ট্যাট আমি দেখছিলাম। সেখানে দেখা হুম, যাচ্ছে আমরা কাদেরকে গ্রেট টেস্ট ব্যাটসম্যান হিসেবে মনে রাখি, অ্যাটলিস্ট 50-এর উপর গড়, তাদেরকে আমরা একটা অন্য লেভেলের, অন্য লিগের ব্যাটসম্যান হিসেবে ধরি। তো অর্থাৎ টেস্টে একটা ইনিংসে তোমাকে অন অ্যাভারেজ 50 বা 50+ রান করতে হবে। হুম, আমি এই স্ট্যাটটা যদি দেখি, দেখা যাচ্ছে সুনীল গাভাস্কার এবং সচিন তেন্ডুলকর একটা 50 করার জন্য গড়ে 2.7 টু 2.76 ইনিংস নিয়েছেন, যেটা দ্রাবিড়ের ক্ষেত্রে 2.88। এই ফিগারটাই বিরাট কোহলির ক্ষেত্রে হয়ে গেছে 3.27। যথেষ্টই বেশি। মানে কতটা ডিফারেন্স বুঝতেই পারছো। তার মানে এর থেকে এই একটা জিনিস আমরা বুঝছি কিন্তু, যে বিরাটের মানে এই ডিফারেন্সটা বেশি হলো বিরাট ওই অবধি রাখতে পেরেছেন, তার কারণ বিরাট সম্ভবত যখন রান পান তখন তিনি বিগ স্কোর করেন। হ্যাঁ, এবং একটা একটা ফেজে, মানে আমি যদি ধরি 2014 রোহিত মিলান ট্যুরের পর থেকে কোভিড এর আগে পর্যন্ত, হুম, ওই পিঙ্ক বল টেস্ট ইডেন, সেই পর্যন্ত একটা অবিশ্বাস্য স্পেলে ব্যাট করে গেছে, এক্স্যাক্টলি। যার কারণে এখনো অন্তত গড়টা 48-এ রয়েছে। ওইটা না থাকলে হয়তো মানে এটা আরো নিচে নেমে যেত। এটা ঠিক বলেছো, আমি একমত এটার সাথে। তো তোমার কি মনে হয়, মানে তুমি মানে বিরাটের যা বয়স,
এবং সামনে যা টেস্ট কেরিয়ার পড়ে আছে বলে মনে হয়, বড় জোড়া 2 বছর কি 3 বছর আমরা যদি ধরি অন অ্যান অ্যাভারেজ, বিরাটে কোথায় গিয়ে শেষ করা উচিত টেস্ট কেরিয়ার, বা কোথায় গিয়ে শেষ করবে বলে মনে হচ্ছে তোমার? দেখো, বলা খুব শক্ত, কারণ বিরাটের মানে আমি যে বললাম প্রথমেই যে কেন যে এত বড় সিরিজ বিরাট মিস করলেন, এই জিনিসটা যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ অব্দি বিরাট কতটা খেলার জন্য মেন্টালি নিজেকে রেডি করতে পারছেন। কারণ দেখো, সেহবাগের ধরনের প্লেয়ারদের সাথে বিরাটের ধরনের প্লেয়ারদের অনেক তফাৎ আছে। সেহবাগকে তুমি একটা চ্যালেঞ্জ করলে সেহবাগ সেদিন ছেড়ে দিয়ে চলে গেল, এবং তার এক্সপ্রেশন হলো যে আমি তো লুজার নই, ইন্ডিয়ান বোর্ড উড বি দ্য লুজার। বিরাট কিন্তু এরকম ইমোশনাল ফেজে যখন ফেস করেছেন তখন নিজের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, এবং ড্রাস্টিক তুমি দেখবে যে ড্রাস্টিক একটা চেঞ্জেস বিরাটের ব্যাটিং এর মধ্যে এসছে। আগে যেমন বিরাট ক্রিজে যায় মানে বিরাট ক্রিজে জমে যাওয়া লোক, এখন তুমি কোনোদিনই বলতে পারবে না বিরাট ক্রিজে জমে যাচ্ছেন, এক্সেপ্ট 2023 ওয়ার্ল্ড কাপটায় যেন মনে হচ্ছে আমরা পুরনো বিরাটকে ব্যাট করতে দেখছি। সেইটা বাদ দিয়ে কিন্তু বিরাটের সমস্ত কিছুতে আমি মধ্যে দেখি যে বিরাটের মধ্যে যে ক্রিজে স্টিক করে থাকা প্রবণতা সেটা কিন্তু অনেকটাই উনি খুইয়ে ফেলেছেন, বা হয়তো চাইছেন পারছেন না, সেটাও হতে পারে। হতে পারে। দেখো, সাদা বলের বিরাটকে নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন তোলার জায়গাও নেই, মানে কোনো কিন্তু পার্থ, একটু ইন্টারাপ্ট করছি, সাদা বলের ক্রিকেটও বিরাট ইদানিং যে ভঙ্গিতে আউট হয়েছেন, তুমি নিজে একটু মনে করে দেখো সেই ভঙ্গিতে বিরাট কি আউট হতেন? দেখো, তারপরেও যে ভঙ্গিমায় বিশ্বকাপ খেলে দিয়েছে, দুটো হ্যাঁ, বিশ্বকাপে, আমি মানে আমি মানছি সেটা। 50 ওভার বিশ্বকাপটা মেনলি বলবো, ফাইনাল বাদে টি20তে আমি বলছি না, টি20 ওয়ার্ল্ড কাপের কথা, কিন্তু যে ভঙ্গিমায় বিশ্বকাপটা খেলে দিয়েছে, বড় প্লেয়ার আমার কাছে বড় টুর্নামেন্টে খেলবে, তো সেই জায়গাটা সেটাও ঠিক, যে পারফরমেন্স দেখিয়ে দিয়ে করে দিয়েছে, সেটাও ঠিক, সেটার পর হ্যাঁ, না না, হ্যাটস অফ। বিরাট যা পারফরমেন্স এই বয়সে এই ফিটনেস লেভেল মেনটেন করে বিশ্বকাপে দেখিয়েছেন, আমি তো চিরকাল বোট ডাউন থাকবো তার জন্য না। হ্যাটস অফ, হ্যাটস অফ টু দি পারফরমেন্স। একদমই একদমই আর বড় ম্যাচের প্লেয়ার তো সেই জন্য টি20 ফাইনালটাও খেলে দিয়ে বুঝিয়ে দিলেন। সেটাতেই মনটা অবশ্যই। খারাপ হয় আরো বেশি যে টেস্টে বিরাটের এই অবস্থা, বিরাট কেন কেন এই অবস্থায় পড়ছেন এবং কোনো সলিউশন বের করতে পারছেন না, এটাও অভাবনীয়। তোমার কি মনে হয়, মানে এটা টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে নাকি কোনো মানসিক সমস্যা যে কারণে, বা অন্য কোনো সমস্যা যে কারণে? আমার তো মনে হচ্ছে বিরাটের পা যখনই নড়ছে না তখন তার মানে তার মধ্যে কোনো দ্বন্দ্ব আছে। সমাধান, সমাধান যাদের কাছে আছে তাদের কাছে কেন বিরাট যাচ্ছেন না? মেবি হয়তো আমার বিরাট কিন্তু মনে হয় সমাধান আছে কিছু মানুষের কাছে, বিরাটের যাই সমস্যা থাকুক না কেন, কিছু মানুষের কাছে এই সমস্যার সমাধান আছে, যেখানে বিরাট পৌঁছচ্ছেন না কোনোভাবে। মেবি হয়তো তিনি বিরাট বলে, এটাই একটা কারণ। একটা ঘটনা বলি তাহলে, যখন আড্ডা হচ্ছে তোমার সাথে ভালোই লাগছে আমার, এগুলো বলতেও ভালো লাগে, কারণ সব থেকে বড় কথা এখনকার প্রজন্ম তো অনেকে বিশ্বাস করে না যে এর আগে ক্রিকেট খেলা হতো বলে, আর হ্যাঁ, সেটার পরিচয় তো 2008-এর আগে হ্যাঁ, স্পেশালি। 2017 আগে খেলা হতো না, মানে ক্রিকেট জিনিসটাই ছিল না। যাই হোক, তো প্রত্যেকের পারসেপশন আলাদা। তো আমার মনে আছে পঙ্কজ রায়ের জীবনী পড়েছিলাম, সেখানে কোথাও না কোথাও লেখা আছে যে অরুণ লালের এই একটা সমস্যা হয়েছিল যে তিনি স্পিনারের পরে স্টেপ আউট করতে গিয়ে ভাবছেন করবো কি করবো না, তার জেরে মাঝে মাঝে তার পা লক হয়ে যাচ্ছে। তো সেইটার সমাধান হিসেবে তিনি প্রথম যান পঙ্কজ রায়ের কাছে, কারণ নিজের বলেছেন যে যদি পঙ্কজ রায় মানে যদি এটাকে আমি অপারেশনের সাথে তুলনা করা হয় তাহলে পঙ্কজ রায়ের থেকে বেটার এফআরসিএস সার্জন কলকাতায় নেই বা ইন্ডিয়াতে নেই এই ব্যাপারে। পঙ্কজ রায় প্রথমেই বললেন যে তোমার এই ডিলেমাটার জন্য, তুমি স্টেপ আউট করবে কি করবে না, বেরোবে কি বেরোবে না, তার জন্য কি হচ্ছে তোমার পায়ের চেটো লক হয়ে যাচ্ছে। তোমার পায়ের চেটো থাকা উচিত একটা মিড অফের দিকে, সরি মিড অনের দিকে, আর আরেকটা তোমার খুলে দেওয়া উচিত যাতে তুমি ড্রাইভ লেন্থের বলটা দেখতে পাও। তোমার পা লক হয়ে যাচ্ছে, তুমি ফরওয়ার্ড যেতেও পারছো না, ব্যাকফুট যত ছেড়েই দাও। তাতে অরুণলাল লিখেছেন ওইটার পর কিন্তু আমার রান করতে অসুবিধা হয়নি। এইগুলো কিছু কিছু ফেজেস আসে। অরুণলাল তো আর খারাপ প্লেয়ার ছিলেন না যে তার কাছে তিনি আমাকে ক্রিকেটের বেসিক শিক্ষা নেবেন, বাট কোথাও না কোথাও তার মনে হয়েছে যে আমার থেকে এই প্রবলেমটা বাইরে চোখ দিয়ে যে লোকটা ভালো বুঝতে পারছে দেখতে পাচ্ছে আমি তার কাছে যাই। ঠিক। সব থেকে বড় কথা হচ্ছে, শোনো এখানে একটা বড় প্রশ্ন আসে, বিরাট হচ্ছেন এখনকার ইন্ডিয়ান টিমের আইকন সবার কাছে, মানে জুনিয়রদের কাছেও, কিছু ক্ষেত্রে বোর্ড মেম্বারদের কাছেও। আইকন কি কোনো কোথাও আইকনকে কেউ বলতে পারে না যে তুমি এর কাছে যাও, এটা তার কল, এই ডিসিশনটা বিরাটকেই নিতে হবে। ঠিক। অনেক ধন্যবাদ সাগর, তোমার সঙ্গে অন্য কোনো সাবজেক্ট নিয়ে খুব তাড়াতাড়ি আবার বসবো এই আশা রাখি, বা ভারতীয় ব্যাটিং নিয়েও পুরো আলোচনা আজকে হলো না, এখনো বেশ কয়েকজন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় ব্যাটিং এর দুই সেন্সেশন, একটা ঋষভ পান্থ টেস্ট ব্যাটিং এ আমি বলছি স্পেশালি, আর একটা যশস্বী জয়সওয়াল, এই দুজনকে নিয়ে আজকে কথা হলো না, আশা করি আগামী কোনো পর্বে এই দুজনকে নিয়ে কথা হবে।